নিয়ে ভাবে, অতঃপর করকরে ভঙ্গিমায় প্রশ্ন ভেসে আসে তার। তোমাকে মানা করেছিলাম আজ মিটিং করতে। কাল আমার অফ ডে, অফডেতে আমি কাজ করি না। ফায়াজ তার ইজি চেয়ারে বসে জানায়। আজ তোমার মামাতো ভাইয়ের বিয়ে, তোমার মা এত বলছে তাও যাবে না কেন? দেওয়ান মেজাজ দেখায়। ফায়াজ উবু হয় কিছুটা, টেবিলে হাত রেখে বাবাকে জানায়। যাবো না বলিনি, মায়ের সাথে আগে যাওয়া হচ্ছে না, এটাই। দিয়াকে ঘুম পাড়িয়ে অ্যাটেন্ড করবো। মশকরা হচ্ছে? দেওয়ান তেতিয়ে ওঠে। মস্করার কি আছে? আমার বউ এখানে ইনভাইটেড না, ওকে সামনে তারপর যাব, তাই না? ফায়াজ মলিন ভঙ্গিমায় জানায় বাবাকে। মেয়েটাকে বিয়ের পর বড্ড অভদ্র হয়েছ। দেওয়ান অনায়াসে বলে ওঠে। আমি অভদ্র সিন্স চাইল্ডহুড, তুমি জানো। আমার কথার উপর আমার অফিসের আর একটা সিদ্ধান্ত নেবে না তুমি? মেয়েটাকে বিয়ে করে যা জিদ দেখানো দেখিয়েছ, আর দেখতে চাইছি না। দেওয়ান উঠতে যায়। ফায়াজের চোয়াল খানিকটা চাপ এসে বাবাকে হেসে জানায়। ও মা হবে না জানতে পেরে অন্যের সাথে বিয়ে দিতে চেয়েছ, আর আমি ওকে বিয়ে করেছি বলে তোমার এত সমস্যা? ও মহিউদ্দিনের মেয়ে বলে এত দরদ তোমার এখন নেই কেন? তোমার একমাত্র ছেলে বিয়ে করেছে বলে তাই? এটা অফিস, আমি এইখানে পারিবারিক আলাপে অভ্যস্ত নই। আই থিঙ্ক ফ্যামিলি ম্যাটার তুমি টেনেছ আগে। ফায়াজ উঠে দাঁড়ায়, কোট হাতে তুলে নেয়। ল্যাপটপের ব্যাগ নেওয়ার জন্য বেল চাপতে পিয়ন এগিয়ে আসে কেবিনের বাহির থেকে। সহসাই তার দায়িত্ব অনুযায়ী ল্যাপটপের ব্যাগ নিয়ে আগে হাঁটে। আমার অফিস আওয়ার শেষ, পরে কথা হবে। ঘড়িতে সময় মেপে জানায় ফায়াজ। দেওয়ান রাগী দৃষ্টিতে চেয়ে রইল। ফায়াজ আবারও জানায়। আমি ড্রপ করে দিব, চলো। দরকার নেই, আমার গাড়ি আছে। ও ইয়া, এক্সট্রিম দামি। রিচম্যান তুমি বাবা। ফায়াজ বাবাকে প্রত্যুত্তর করে। বাবাকে অতিক্রম করে সে কেবিন থেকে বেরোয়। বাবার সামনে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করলেও বাবার থেকে এমন ব্যবহার আশা করেনি সে। বাবা কিছুদিন যাবৎ বড্ড জেরা করে তাকে, যা ফায়াজের মস্তিষ্কের ক্রোধ বাড়ায় ওঠে। তবে যেতে যেতে বাবার অ্যাসিস্ট্যান্টকে বলে যায়, বাবার বিপি বাড়তে পারে, দরকার হলে মেডিকেল চেক আপ করিয়ে নেবে। ফায়াজের মেজাজের অগ্নিকুণ্ডের শিখা কমেনি একদণ্ড। আদুরে বাবার এমন আচরণ কেমন বিরক্তকর। গাড়ির বেগ বাড়ায় সে। বেশ, অন্য সময় অফিস শেষে বাড়ি যাওয়ার পূর্বে বন্ধুদের সহিত ক্যাফেতে বসে, ধূমপান করে, আড্ডা সারে। আজ সোজা বাড়ি পৌঁছায় সে। দিয়াকে দেখা অত্যন্ত জরুরি। একমাত্র মেয়েটা পারে তাকে বশ করতে, মেজাজ শান্ত করতে। তবে তার হলো কই, কক্ষে নেই দিয়া। সজোরে হাঁক ছাড়ে দিয়ার নাম ধরে। মেয়েটা লাপাত্তা। ফায়াজ অফিসের ব্যাগ রাখে ছোট্ট রেটিং টেবিলে। দ্রুত পায়ে বেরোয়। কেমন যেন অদ্ভুত লাগলো তার। মেয়েটা কোথায়? ফিহার রুমের দরজায় নক করলে ফিহা জবাব দেয়। ভাবি এসেছো? ছাদে ফুল পেয়েছো? দিয়া ছাদে? রুমের বাহির হতে জিজ্ঞাসা করে ফায়াজ। হ্যাঁ, ভাবি আমাকে রেডি করে দিয়েছিল। ফুল নিতেই ছাদে। ফায়াজ ততক্ষণে হাঁটতে শুরু করে ছাদের উদ্দেশ্যে। তাদের ছাদের সিঁড়ি একেবারে এক পাশে। সিঁড়ির সংযোগে উঠলে ছাদে যেতে লন পার হতে হয়। ফের বামে বাঁক নিলে ছাদের দরজা। ফায়াজ দরজার দিকে যেতে যেতে খেয়াল করে দিয়া এগিয়ে আসছে, হাতে তার অসংখ্য রজনীগন্ধার ফুল। হঠাৎ ফায়াজের আগমনে আতঙ্কিত সে। লম্বা মানব আবার হুট করে দাঁড়িয়ে পড়লে চমকে ওঠে দিয়া। হাত হতে ফুল পড়ে জমিনে। ভয় পেয়েছি তো, আপনি এখানে? দিয়া যতটা না আতঙ্কিত তার চেয়ে বেশি বিস্ফারিত ফায়াজের দৃষ্টি। মেয়েটা শাড়ি পরেছে, লাল টুকটুকে, চুলের ছড়াছড়ি। দিয়া হাসছে। ফায়াজের পানে এগিয়ে পা অনেকটা উঁচু করে গলার মাঝে হাত ছোঁয়ায় সে। আমার হাত কি ঠান্ডা, তাই না? ঠান্ডা গরম অনুভব করলো না কিছু ফায়াজ। কেবল প্রাণোচ্ছল মেয়েটাকে দেখছে, তার শব্দ শুনছে। দিয়ার হাত মুঠ করে ধরে সে। কোমর হতে হাত রেখে মিশিয়ে নেয় নিজের সহিত। উৎকণ্ঠায় গলার স্বর বেশ ভার। শাড়ি হঠাৎ? সবাই রেডি হচ্ছে, আমি ভাবলাম যেতে না পারি, একটু তো সাজি। মলিন হাসে দিয়া, তার আখিতে স্পষ্ট মায়া কাতরতা। সেই দৃষ্টি সহ্যের বাইরে ফায়াজেতে। দিয়ার আখি ভরে আসার পূর্বে দিয়া সরতে চায় ফায়াজ হতে। ফুল নেওয়ার জন্য তারা দেয়। আপনিও রেডি হবেন না? আন্টি অপেক্ষা করছিল। ফিয়া আর আঙ্কেলের সাথে বের হবেন, তাই না? আমি আপনার কাপড় বের করছি। ওহো, আগে ফিহার মাথায় ফুলটা লাগিয়ে আসি। ফায়াজ ছাড়েনি তাকে।
ঠাই আটকে রাখে। হাত গলিয়ে প্রবেশ করে দিয়ার শাড়ির অভ্যন্তরে। মেয়েটার ততক্ষণে আঁখি ভিজে। এক ফোঁটা চোখের পানি পড়বে তো আমার যে খারাপ কে হবে না। রুমে আই ওয়ান্ট টু স্লিপ। দিয়ার ফুল নেওয়া হলো কই। তার গোয়াল লোকটা তখনই চোখের পানির উপর নিজের গাল ঘষে হাতের মুঠোয় হাত আটকে টেনে নিয়ে যাচ্ছে, শাসাচ্ছে চোখের পানিদের। ভাবি, তোমাকে বললাম তুমি মায়ের সাথে কথা বলো, এরপর দেখবে ফায়াজ ভাইয়া তোমার উপর আরও সন্তুষ্ট হবে, কারণ ভাইয়া মাকে বেশি ভালোবাসে। শীত শীত আবহাওয়ায় দুই মানবী ছাদের এক পাশে দাঁড়িয়ে হিমেল হাওয়া এবং রোদহীন পরিবেশে চাদরে মুড়ে নেয় তনু। দিয়ার দৃষ্টি আধারে ছেয়ে যাওয়া অম্বরে। অন্তরে খেয়াল হলো ফায়াজের, লোকটা আজ আসবে এশার পর, কিন্তু মস্তিষ্ক শুনে ফিহার কথাবার্তা। সে আর দোলা ইহকালে তার সম্ভব নয় বলে মনে হয় দিয়ার। হিচেল হাসে দিয়া হাত বের করে কাঁধ স্পর্শ করে ফিহার। সেটা সম্ভব না। আন্টি আমাকে দেখলেই চেঁচাবে, ওনার ছেলে জীবন নষ্ট করেছি বলে আহাজারি করবে। জানো ফিয়া, তখন নিজেকে বড্ড নিকৃষ্ট মনে হয়। ফিহা কিছুটা চুপ বলে, সত্যি কথা, মা কেন এমন করছে দিয়াকে বুঝে আসে না তার। দিয়া এক স্পষ্টভাষী সুন্দরী মেয়ে, তার মতো মেয়ে যে কেউ চায় পরিবারে। পরক্ষণে মনে আসে দিয়ার সমস্যার কথা, আরও গম্ভীর হয় সে। ভাগ্যের লিখন কি দিয়ার হাত আছে? তার স্থলে যদি ফিহা হতো তাহলে মা কি এমন ব্যবহার করতে পারত? মেয়েটা ভাবিকে আগলে নেয়, আশ্বাসের সুরে জানান দেয়, মায়ের সাথে কথা বলো, আজ থেকে সাহস করো, দেখো কি হয়। এমনিও বকা দিচ্ছে, পরে একটু বেশি বকা শুনবে আর কি। আর যদি ভালো কিছু হয় তাহলে সুপার। দিয়া গালে হাত রেখে কিছুটা ভাবনায় মশগুল হয়। আসলেই সত্য, যদি দোলা তার কথার বিনিময়ে বকে, অপমান করে, তাহলে সে আর নতুন কি? যদি ভালো কিছু হয়, আসলেই কপালের রেখা জ্বলজ্বল করবে। দিয়া অম্বরের পানি চেয়ে, মন খারাপ অম্বরের, রং তার তাই বলছে, কিন্তু তাও সকলের জন্য সে মাথা পেতে দাঁড়িয়ে পৃথিবীর বুকে বিশাল ছায়া দিয়ে যাচ্ছে। দিয়া ফিয়ার হাত আঁকড়ে নেয়, আল্লাহ দেখি বলে ওঠে, ঠিক আছে, চেষ্টা করব আমি। এক্ষুনি চলো তবে। ফিহা তাড়া দেয়। এখন? কিছুটা বিব্রত দিয়া তাকে জবাব দেওয়ার পূর্বেই ফিহা টানতে থাকে রিয়াকে। সম্মুখে অগ্রসর হওয়া অবস্থায় আওড়ায়। যে কাজে দ্বিধা সেই কাজ সবসময় আগে করবে, যা হওয়ার তা হবে। টেনশন বাড়লে তো বাড়বে, না হলে কমবে। আচ্ছা। দিয়া নির্ভাবনায় জানায়, দুই ভাই বোনের কোনো দিকে মিল না থাকলেও এই দিকে বেশ মিল তাদের। মানুষকে তাদের কথায় যে কোনোভাবে রাজি করানো। এই যে এখন কত সহজে দিয়াকে তার মায়ের সাথে কথা বলার জন্য রাজি করিয়েছে। ফায়াজ গোয়ার লোকটা তো এমন, জোর করে বিয়ে করে ঠিকই দিয়াকে সংসার করতে বাধ্য করেছে। অবশ্য দিয়া নিজে ফায়াজের গোলে একাকার। দিয়া সত্যি অর্থে দোয়া পড়ে খুব দেয় বুকে। ফায়াজের কথা মাথায় ঘুরে নিজে যে দোলার কাছে যাচ্ছে। এর বিপরীতে যদি দিয়া দোলার কটূক্তি শোনে এবং ফায়াজ তা জানতে পারে, নতুন আরেক অশান্তি শুরু হবে। দিয়া ভেবে নেয় কিছুতেই সে আজকের ব্যাপারটা ফায়াজকে জানাবে না। দুঃখ পেলে নিজে হজম করবে। ফিহা তাকে বিজয় নিশান দেখিয়ে সাইডে দাঁড়ায়। দিয়া হাসফাস করে, তাও দরজায় টোকা দেয়। দোলার নার্স ভেতর থেকেই জানায়। দিয়া দরজা খুললে দোলাকে দেখতে পায়। মহিলা হুইল চেয়ারে বসে, নার্স তার হাত মালিশ করছে। দিয়াকে দেখতে পেয়ে মহিলা ভোরকে যান বেশ। জাতহীন মেয়ে, আমার রুমে আসার সাহস কিভাবে হয়? আন্টি, আই এম সো সরি। আমি জানি আমার জন্য আপনি খুব মন খারাপ করেন। আসলে আন্টি, আমি অত্যন্ত দুঃখিত। আমার কারণে আপনার আর ফায়াজের মধ্যে বেশ সমস্যা হচ্ছে। চুপ থাকো দিয়া, তোমার মুখে কোনো কথা মানায় না আমার কাছে। আমার ছেলেকে বশ করে এখন সাধু সাজছ? তার অন্তর ছাড়কার হয়। কোনোভাবে হোক আল্লাহ একটু রহমত দিক এমন বিষাক্ত ভঙ্গিমার মহিলার আচরণে। দিয়া কিছুটা নেতিয়ে যায়, তারপরও পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠল, দুঃখিত আন্টি, আপনার কাছে আমি অপরাধী। এই জন্মে হয়তো আপনাকে দুঃখিত হাজারবার বললেও আপনি আমাকে ক্ষমা করবেন না। কিন্তু আমার দোষ, আমার ভাগ্য। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, আর সন্তান জন্ম দিতে অক্ষম থাকায় এতটা ঘৃণা আমি প্রাপ্য আপনার ছেলের বউ হিসাবে। কখনো যদি একটু দয়া হয় আন্টি, ভেবে দেখবেন কিছু কথা। দুনিয়ায় আমরা আছি কয়েকদিনের জন্য। মিলেমিশে থাকাটা কি খুব বড় অপরাধ?
ততক্ষণে দিয়ার আঁখি ভিজে। অহংকারী দোলার হৃদয়টা কি কিঞ্চিত ধকধক করে ওঠে। এতটা বিষাদ মিশিয়ে কথা বলা কবে শিখলো দিয়া? নাকি মেয়েটা বিষাদিনী ছিল? দোলা কেবল তাকে আরো বিষাদে ডুবিয়েছে। দোলার দৃষ্টি দিয়ার পানে। অদ্ভুত সুন্দরে রাঙা মেয়েটা কত জর্জরিত অল্পের জীবনে। সেই জীবনে আরো কঠিন পারদ যোগ করে দোলা। নিজেকে কেমন তুচ্ছ মনে হলো হঠাৎ। মলিনতা প্রকাশে দোলা অক্ষম। তবু গলার স্বর কেমন নরম হয়েছে তার পূর্ব হতে। দেখে যা হয়েছে সেটা আমি মেনে নিতে পারবো কিনা জানি না, তবে অহেতুক কেঁদো না, আমার ছেলে আমাকে ভুল বুঝবে। আহ! দোলা আর্তনাদ করে হালকা। নার্স মেয়েটার মুখে বিরক্তি। দোলার হেড ম্যাসাজে ব্যাঘাত ঘটে। দিয়া ব্যতীত দোলার জীবন ম্যাসাজ সত্যি বিরক্তিকর ছিল এতদিনে। দিয়া দোলার দুঃখে অস্থির হয়। নিজ দায়িত্বে সেদিকে এগিয়ে যায়। নার্স মেয়েটা আরো আক্রোশ দেখায়। আমি নার্স, আপনি নিশ্চয়ই আমার চেয়ে বেশি বুঝবেন না। বেশি বোঝার চেয়ে যত্ন নিয়ে কাজ করতে হয়। এটা এমনভাবে করলে আন্টির কষ্ট হবে না। দিয়া নরম হাতের স্পর্শ করে ঘাড়ের উপরিভাগ। সেথায় বিরাট আরাম হয় দোলার। ঠিক দিয়ার এমন যত্নাদি বড্ড খাপছাড়া নার্সের মধ্যে। আবেশে আঁখি বোঝে দোলা। মনটা আজ একটু দয়ালু হলো। নার্সকে সে জানায়, বরং আমার ডিনার ডায়েট রেডি করো নার্স, আমার ফিজিক্যাল মাসাজ দিয়া করবে। দোলা নিজের বক্তব্য শেষে তেজি সুরে ফের বলে ওঠে, তুমি আবার কাঁদতে বসো না, আমার ছেলে এসে দেখলে তুল কালাম শুরু করবে। জাস্ট তোমাকে তোমার কাজ বুঝিয়ে দিলাম। আচ্ছা আন্টি। এক রাশ তুচ্ছতাচ্ছিল্য পাওয়ার পর দোলার এই অল্প ভাষা যেন কি মধুর। ছোটখাটো এমন শুরু থেকেই তো হয়তো একদিন দিয়ার প্রতি মন নরম হবে দোলার। দিয়ার আর সুখী ভাবনার অন্তিম কই। সে নীরবে চোখের জল ফেলে কাজে মন দেয়। দোলার যত্নাদি খালাস হলে মহিলা বেজার তৃপ্তি পায়। দিয়া মেয়েটার প্রতি অন্য রকম এক অনুশোচনা জাগে। দিয়া হাত মুছে তাওয়ালে বেরোনোর আগাম প্রস্তুতি। দিয়াকে কিছু বলতে চেয়েও দোলার মস্তিষ্ক নিষেধ করে। আবার জানায়, মেয়েটাকে ভালো একটা হলেও বল। দোলা ঘাড় ঘুরিয়ে দিয়ার অব্যয় পর্যবেক্ষণ করে। কত বাজে কথাটা শুনিয়েছে দোলা মেয়েটাকে। অথচ দিয়া ভেঙে গেলেও প্রকাশ করেনি কোনো আক্রোশ। নিজের মতো করে ভাঙা সংসারটাকে সৎকার করে যাচ্ছে। অনেকটা সন্তুষ্টির শ্বাস দোলার অভ্যন্তরে। শাড়িতে জড়ানো তার ছেলের প্রাণ মেয়েটা। দিয়ার চুলগুলো কানের পিছে কোজে। চোখাচোখি হলে দিয়া হাসে দোলার দৃষ্টি মেপে। দূর হতে ভেসে আসে ফায়াজের কঠিন ডাক। দিয়ার নাম ধরে সে এক প্রকার তাণ্ডব চালাচ্ছে সে। ঘাবড়ে যায় দিয়া। দোলা নিজেও কিছুটা আতঙ্কিত। হুট করেই দরজা খুলে ফায়াজ সোজা হেঁটে আসে দিয়ার নিকট। ঘাড় চেপে ধরে মুহূর্তে। কেন এসছিস এখানে? মানা করেছিলাম না? বাজে কথা শুনতে ভালো লাগে? ঠিক আছে আমি। আন্টি কিছু বলেনি। দিয়া থেমে যায় দোলার জবাবে। কিছু বলিনি তোমার বউকে, অযথা মেয়েটাকে চাচাবে না, আমার কানে ব্যথা হচ্ছে। ফায়াজ মায়ের পানে ফিরেনি। দৃষ্টি বউয়ের চোখের গভীরতায় যা জানান দিচ্ছে সে কেঁদেছে। কই কাঁদলাম, আপনি একটু বেশি ভাবেন। দিয়া সরাই ফায়াজকে। দোলার সামনে ছেলেটা এমন যত্নশীল আক্রমণাত্মক হবে তার প্রতি ভাবেনি সে। দিয়া রুম ত্যাগ করার পূর্বে দোলাকে জানায়, আন্টি ব্যথা হলে আমাকে ডাকবেন, একদম চিন্তা করবেন না। চিন্তিত হয় ফায়াজ। মায়ের পাশে হাঁটু গেড়ে বসে। দিয়া মা ছেলেকে একা সময় কাটাতে দিয়ে বেরিয়ে আসে। ফায়াজ মায়ের হাত স্পর্শ করে তেজি কণ্ঠে জানায়, ডক্টর কল করবো? ঠিক আছে আমি। দোলা সহজ ভাষায় জানায়, দিয়ের সাথে রুটলি কথা বলো না মা, ওকে মেনে না নাও, কিন্তু ওর সাথে রুটলি কথা বললে আমার মাথা ঠিক থাকে না। ফায়াজ মাকে জবাব দেয়, তোমার বাবার সাথে মতের মিল নেই কেন? অফিসে ঝামেলা? তোমার জন্য বাবা আমাকে দেখতে পারছে না। আমি ঠিক বাবার মতো হয়েছে, বউ লাভার। ফায়াজ টিটকারি মেরে উঠে দাঁড়ায়। বাবার প্রবেশ ঘটে তখন। অফিসে বাবার সাথে হালকা ঝামেলায় যুক্ত হয় ফায়াজ। তার ক্ষোভের কারণে বাবার দিকে মলিনতার দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত পায়ে হাঁটতে থাকে। অফিসের কথা মনে আসলে মেজাজ আরো বিগড়ে যায় তার। সামান্য মিটিং এর টাইম বাড়ানোর কারণে বাবা এতটা রিয়াক্ট করবে কিছুতে বুঝতে পারেনি সে। টাইম মতো সবটা হচ্ছিল, কিন্তু নতুন কলিগরা প্রজেক্টরে গন্ডগোল করায় দেরি হয় কিছুটা।
যার ফলস্বরূপ বাবা তাকে দিয়ার প্রসঙ্গ টেনে অহেতুক কথা শোনায়। ব্যাস এতেই মাথার খুন টকবক করে ফায়াজের। বাসায় এসে মেয়েটা মায়ের রুমে জেনে আতঙ্ক ভর করেছিল, কিন্তু মায়ের আচরণে কিছুটা শান্ত ভাব অনুভব করে। তারপরও মেয়েটার জন্য মনটা ব্যাকুল থাকে ফায়াজ সারাক্ষণ। ফায়াজ লনের ধার ধরে হাঁটলে দিয়ার প্রতিচ্ছবি লক্ষ্য করে লিভিং রুমে পরপর শুনতে পায় মেয়েটার ক্ষীণ আদুরে কণ্ঠ। এই নাস্তা করবেন, আসুন। ফায়াজের পায়ের প্রতি দ্রুত হয়, লম্বা পায়ে সে মেয়েটার অবয়ের সাথে মিশে। দিয়া নড়ে চড়ে ওঠে, বক্ষ গহ্বরে হরতাল জলে। ফায়াজের বুকের মধ্যাংশ ঠেকে দিয়ার পিঠে। কাঁদছিস কেন? কই, বেশি ভাবছেন? দিয়া ছাড়াতে চায় নিজেকে, কিন্তু ফায়াজ আরো শক্ত করে আঁকড়ে ধরে তাকে। ডোন্ট ইউ ডেয়ার। বল তীব্র করে সে। দিয়া স্পর্শে মরিয়া, লাজে আড়ষ্ট, নিজ অধর চেপে জানায়। আমরা বাড়ির মাঝখানে দাঁড়িয়ে ফায়াজ, কেউ দেখবে? অলরেডি দেখে দেখে চলে যাচ্ছে। গালজোড়া আরো জ্বলন করে তার লোকটার কড়া বাক্যে। ফায়াজ মলিন হাসে, আনগোছের সম্মুখে দাঁড়ায় মেয়েটার। দিয়া সংকুচিত। ফায়াজ তার হাত আটকে নেয় মুঠোয়। নাস্তা দে। দিয়া মাথা নাড়ায়। ফায়াজ তার হাত ধরে সোজা হাঁটে। দিয়ার সাথে ফায়াজকে দেখতে পেয়ে হেল্পিং হ্যান্ড সরে দাঁড়ায়। মেয়েটা নাজুক ভঙ্গিমার নাস্তার সরঞ্জাম প্রস্তুত করে। ফায়াজ সেই এক দৃষ্টিতে বউকে পর্যবেক্ষণ করছে। মনের সুখে নাস্তা প্রস্তুতের মাঝে খেয়াল করছে মেয়েটার তিক্ত মুখশ্রী। দিয়া প্লেট এগিয়ে দেয় ফায়াজের পানে। রান্নাঘরের সেই ছোট টেবিলের বসে ফায়াজ। দিয়া অবাক হয়ে শুধায়। ডাইনিংয়ে বসুন। হায়। কাছে ডাকে সে দিয়াকে। রমণী আসে নির্লিপ্ত ভঙ্গিমায়। ফায়াজ ডিম পরোটার একাংশ তুলে দেয় দিয়ার অধরের সম্মুখে। ব্যথা হচ্ছে? ব্লিডিং কমেছে? কখন শেষ হবে এটা? ঠিক হয়ে যাব, আর 3 দিন বাকি। দিয়া মুখে নেয় খাবার। বস। দিয়াকে নিজ উরু এগিয়ে দেয় ফায়াজ। রক্তিম হয়ে আসে তার গাল। দিয়া উসখুস করে। কেউ এসে যাবে। আরে কেউ আসলে আমি কি করব? কথার পেটে তর্ক কেন? কিঞ্চিত ক্ষেপে ওঠে ফায়াজ। দিয়া আঁচল তুলে নেয় হাতে, হালকা ভাবে বসে ফায়াজের উরুতে। আরাম করে বস। বসলাম তো। দিয়া ফায়াজের মুখে তুলে দেয় খাবার। ফায়াজ আয়েশ করে খায় বাকি নাস্তা। এর মাঝে কেউ আসেনি রান্নাঘরে, হয়তো হেল্পিং হ্যান্ড বা হিরিশ তাদের সতর্ক করেছেন। দিন পার হয় বহুদিন। রজনীর অর্ধ দিবস। ফায়াজ অধরে সিগারেট চাপে। শীতের আক্রোশ তীব্র। দিয়া রাখি নেতিয়ে বিছানায় লেপটে সে। ফায়াজ ল্যাপটপে ব্যস্ত স্টাডি টেবিলে। মন মেজাজ ভালো নেই। বাবার গাফিলতির কারণে একটা ডিল হাতছাড়া হয়েছে তাই তার যত রাগ, এই রাগই সে কমপক্ষে 3টা সিগারেট শেষ করলো কিছু সময়ের ব্যবধানে। তার মেজাজের গভীরতা মেপে দিয়ার মুখ বন্ধ, কিন্তু পেটে বিরাট চাপ। এই যে কিছু সময় পূর্বেও তার সাথে লেপ্টে ছিল ভালোবাসায়। সেই মুহূর্ত বেদনা অনুভব হলেও দিয়া চুক্তি মেরে সহ্য করে। তার স্বামী যে তার আদর অনুভূতিতে মত্ত ছিল, কিন্তু এখন তার পেটের পীড়া বাড়ে। অস্থিরতায় ঘেমে ওঠে শরীর আর্দ্রতার মাঝেও। কাল আবার তাদের ট্যুর দেওয়ার দিন। দিয়ার পীড়া বাড়লে সে ধীরে উঠে বসে। পা মেঝেতে রাখলে বোঝে এই ব্যথাটা একেবারে নতুন, অন্যরকম পীড়া। ফায়াজকে ব্যস্ত দেখে সে নিজে পা বাড়িয়ে যেতে চায় ওয়াশরুমে, কিন্তু পায়ের বেঁকে যাওয়া আর পেটের নিচে চাপ পড়ার কারণে সে পড়তে নেয়। বেড সাইডে ড্রয়ারের উপরে থাকা পানির ফ্লাক্স পরে ঝনঝন শব্দে দিয়া আটকে ওঠে। ফায়াজ ঘাড় ঘুরিয়ে ফেরে। দিয়ার নাজুক অবস্থা অবলোকন করে দ্রুত এগোয় ফায়াজ। দিয়া আতঙ্কিত, বেশ ঘাবড়িয়ে কোমরে হাত দিয়ে সোজা বসার চেষ্টায়। ঠিক আছে, আপনি কাজ করুন। সরি। প্রাণ, দেখি আমাকে ডাকিস না কেন? দিয়ার পেটের পীড়ায় আরো নড়ে ওঠে। ফায়াজ তার ধারে বসে বিশাল বাহুতে আঁকড়ে নেয়। কিছু হয়নি, আপনি কাজ করুন। কি হয়েছে প্রাণ, বল আমাকে। দিয়ার সকল কথা উপেক্ষা করে ফায়াজ কেবল তার প্রেয়সীর কষ্ট বোঝার চেষ্টায়। এখানে কেমন জানি লাগছে। দিয়া হাতের ইশারায় তলপেট দেখায়। ফায়াজ নিজে হাত রাখে সেথায়। দিয়ার হালকা ভিজে থাকা চুলে আঙুল স্পর্শ করে। কেমন প্রাণ, কখন থেকে? তখন লেগেছিল, এখন বেশি। দিয়ার দ্বিধায় দেওয়া জবাব ফায়াজ বুঝে সহজেই। চিন্তার ছাপ তার মুখশ্রীতে স্পষ্ট। তখন বলিস না কেন? তাই কাঁদছিলি? ওয়াশরুমে যাবো ফায়াজ। দিয়া উঠতে চায় নিজে। ফায়াজ তাকে আগলে নিয়ে দাঁড় করায়। কোমর চেপে ভরসা হয় তার। দিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে ফায়াজের সাহায্যে শুয়ে পড়ে বিছানায়।
হট ব্যাগ রাখে ফায়াজ দিয়ার উদরে। কমছে পেন? ফায়াজের পরনে কালো টি শার্ট ট্রাউজার। চিন্তিত হলে লোকটাকে বেশ নমনীয় দেখায়। তার এই রূপ কেবল দিয়া দেখে। লোকটা সে ছাড়া বাকিদের কখনো নিজের অস্থিরতা দেখায় না। তাকে ভরসা দিতে দিয়া ছোট্ট উত্তর দেয়। সকালে ডক্টরের কাছে নিয়ে যাব। ঠিক আছে ফায়াজ, কাল ট্যুরে যাব আমরা, তাই অন্য কোথাও যাব না। দিয়া মিথ্যা বলে, কারণ সত্যটা জানলে ফায়াজ কখনো ট্যুরে নেবে না কাল। উল্টে হাসপাতালে নিয়ে সব রকমের টেস্ট করাবে অহেতুক, যেমনটা করিয়েছে গত মাসে শুধুমাত্র জ্বরের কারণে। শিওর তুই? দিয়া হেসে উঠে ফায়াজের প্রশ্নে। লোকটা অস্থির, অথচ দিয়ার নিকট তার প্রাণ ভোমরা সবচেয়ে সুদর্শন। দিয়া দুহাতে কাছে রাখে ফায়াজকে। পূর্ব হতে গোয়ার লোকটা বউয়ের নিকট ঘেঁষে বসেছিল। দিয়ার ডাকে আরো ঘনিষ্ঠ হয়, মিশে যায় মেয়েটার পক্ষ দেশে। ফায়াজের মাথার কিনারায় অধর ছোঁয়ায় দিয়া। পীড়া লুকিয়ে হেসে জানায়, একদম। সময় অতিক্রম হলে ঘুমে ঢলে দিয়া। পীড়া নিয়ে প্রিয়তমের আলিঙ্গনে ভালোবাসায় ঘুমিয়ে পড়ে দ্রুত। ফায়াজের আঁখি তন্দ্রাহীন, মেয়েটার অব্যয় মিশে তার সহিত। মিষ্টি ঘ্রাণে মরিয়া ফায়াজ। মেয়েটা তার জীবনের সব। দিয়া হাতে দুপুর কমফোর্টারটা টানে, বউকে আগলে নিয়ে আঁখি বোঝার চেষ্টায়। হাজারো দুশ্চিন্তার ভিড়ে মেয়েটা তার স্বস্তি। আলগোছে ফায়াজ মুখ ডোবায় দিয়ার মাথার উপরই ভাগে। ফিসফিস করে বলে, আমার প্রাণ। ভোরের দিকে রওনা দেওয়ার কথা হলেও দিয়ার অবস্থার কথা বিবেচনা করে কিছুটা বিলম্ব হয় তাদের যাত্রার। দিয়ার সুন্দর শাড়ি জড়িয়েছে তনু, গায়ের উপর মোটা শাল। ফায়াজের কড়া নির্দেশ। যদিও তাদের নাইট আউটের আরো দূরে যাত্রার কথা ছিল, কিন্তু গত রাতের পীড়ায় মেয়েটা ঘুমের ঘোরে তার কান্নার দরুন ফায়াজ সব ক্যান্সেল করে দেয়। দিয়ার মন ভালো করার তাগিদে তাকে সান্ত্বনা দেওয়ার স্বরূপ কাছের টি গার্ডেনে যাচ্ছে সকলে বলতে মূলত ফায়াজের বন্ধুগণ এবং তাদের সহধর্মিনী। দিয়ার অধরে হাসির অন্ত নেই, সে বেজায় খুশি। ঘুরতে তার বিরাট পছন্দের। স্পটে পৌঁছাতে তাদের বেশি সময় লাগেনি, যদিও দিয়ার কিছুটা বমি ভাব হয়েছে, কিন্তু সবটা লুকিয়ে গেল ফায়াজের নিকট। তার সামান্য গাফিলতি ফায়াজের হাসি মুখটা নষ্ট করবে নিশ্চিত। স্পটে সকলে পূর্ব হতে উপস্থিত। ফায়াজ আর দিয়ার আগমনে সকলে এগিয়ে আসে তাদের পানে। দিয়ার উপর হতে এক বিন্দু নজর সরায়নি ফায়াজ। নেশাক্ত ভঙ্গিমায় বউয়ের পানে নিমগ্ন সে। দিয়ার সাথে সকলে অত্যন্ত মোলায়েম ভাষায় পরিচিত হলো। হাস্যোজ্জ্বল দিয়ার সাথে মুহূর্তেই ভাব হলো বাকি মেয়েদের। ফায়াজ এক হাত পকেটে গুজে দাঁড়িয়ে। পাশে দাঁড়ানো তার সহধর্মিনী মাথা উঁচু করে তার প্রেমিক পুরুষকে অবলোকন করে। ধূসর রঙের হুডিতে তার স্বামী নজর কাড়া, সাথে মনোরম সবুজে ঘেরা পরিবেশ আর এই সুন্দর ঠান্ডা আবহাওয়া। দিয়ার মন আনন্দে নেচে ওঠে। ফায়াজের বাহু জড়িয়ে নেয় সে আরামে, আনন্দে জানায়, আই লাভ ইউ ফায়াজ। প্রাণ, ডোন্ট সিরিয়াস মি। গাড়িতে কিন্তু ইজিলি শুরু করতে পারবো। দিয়া হতবাক, দুষ্টু চোখ রাঙায় প্রিয়তমকে। লোকটা যা বলে তাই করে। অতঃপর দিয়া চুপ করে গেল। ফায়াজ হেসে ঝুঁকে গাল অধর ছোঁয়ায় দিয়ার। মেয়েটা আরো নিয়ে যায়, স্বামীর বাহু আঁকড়ে ধরে উপভোগ করে সবুজে ঘেরা পরিবেশের ছোঁয়া। দিয়ার নিকট অন্য মেয়েরা এলে ফায়াজের অনুমতি নিয়ে দিয়া তাদের সাথে ট্রি গার্ডেনের নানান প্রতিচ্ছবি ডিটেলস জানতে এগোয়। ফায়াজ বন্ধুদের নিকট আড্ডায় মগ্ন হলেও দৃষ্টি ক্যামেরায় বন্দি তার প্রাণ। সিগারেটের আগমনে আড্ডায় আরো জমজমাট ভাব আনে। ফায়াজের পূর্ব বন্ধু ইলিয়াস আচমকা ফায়াজকে বলে ওঠে, এই দিয়াকে কারোর সাথে মিশতে না দিয়েই নিজেই বিয়ে করে নিয়েছিস? ফায়াজ সিগারেট ছড়ায় অধর হতে, ক্ষিপ্ত ভঙ্গিতে বলে ওঠে, আমারও। যখন থেকে দেখা হয়েছে ওর সাথে, তখন থেকে। তাই দেশে থেকে ওর জন্য আমাকে গার্ড রেখেছিল। রেজভি আলগোছে বলে ওঠে, দিয়া, তোর মনে আছে দেশে ফিরে ড্রাইভারকে পিটিয়ে পা ভেঙেছিলাম একটা? কথাগানা বন্ধু মহলের মাঝে বলে ফু দিয়ে সিগারেটের ধোঁয়া বের করে ফায়াজ আয়েশে। ইলিয়াস রিজভি অবাক হলেও বলে ওঠে, তোর গাড়ির ক্ষতি করেছে বলে পিটিয়েছিলি? ইট ওয়াজ আ লাই। দের অ্যাক্সিডেন্টের কালপ্রিট ছিল বাস্টার্ড। ফায়াজ কঠোর স্বীকারোক্তি দেয় নির্বিঘ্নে, অথচ কিছু দুধের দিয়ার হাস্যোজ্জ্বল প্রতিচ্ছবি ভালোবাসার দৃষ্টিতে চেয়ে। সবুজের মাঝে বেগুনি রঙা শাড়িতে তার প্রেয়সী খুশিতে আত্মহারা। আবার ফায়াজের পানে তাকিয়ে হাত নাড়িয়ে কিছু দেখাচ্ছে। ফায়াজও বিনিময়ে হাসে স্নিগ্ধ। তাদের অবস্থা দেখে ইলিয়াস গলা খাকারি দেয়। আয়েশে জিজ্ঞাসা করে, ভাবি জানে এইসব? হুম, জানা বারণ।
প্রেয়সীর জন্য হাসি মুখ ফায়াজের, অথচ গলায় হুঁশিয়ারি ভাব। বন্ধুরা আর কথা বাড়ায় না, অন্য বিষয়ে আলোচনায় মজে। ফায়াজের দৃষ্টিতে বউ আটকে। দিয়ার পা মুচকে নড়তে নিলে কথার ছলে হঠাৎ ভাবভঙ্গি পরিবর্তন হয় গোয়ার ছেলেটার। হতভম্ব হয়ে দৌড়ে ছুটে মুহূর্তেই। প্রাণ, সাবধানে, আমি আসছি। ইগোস্টিক ফায়াজের দিয়ার প্রতি এমন মরিয়া ভাব দেখে হাসি বন্ধুগণ। ইলিয়াস তো হেসে বলেই ফেলে, গোয়ার প্রেমের পড়লে আসলেই প্রেয়সীর জন্য জান কোরবান করে। প্রাণ প্লিজ বলো আমায়, কোথায় কষ্ট হচ্ছে? চোখ খোল দিয়া। ফায়াজের ব্যর্থতার সুর। চারিদিকে বন্ধুগণ এবং তাদের স্ত্রীদের ভিড়। ফায়াজ কেমন হাহাকার অনুভব করে তার প্রেয়সীর অসুস্থতায়। দিয়ার সময় নিয়ে শ্বাস নিচ্ছে, তাতে ভঙ্গুর হচ্ছে ফায়াজের মন পিঞ্জিরা। ইলিয়াসের বউ সুরভি দিয়ার অবস্থা পর্যবেক্ষণ করে বেশ কয়েকবার। মেয়েটা ডাক্তার। এক পর্যায়ে কটেজের কক্ষে ভিড় বাড়লে সুরভি জানায়, একটু স্পেস লাগবে এখানে, আপাতত বাকিরা বাহিরে যান। ফায়াজ ঠাই বসে দিয়ার হাত চেপে। সে যাবে না, সুরভি ভালো জানে। দিয়ার হুঁশ আসে, তবে দুর্বলতায় সেটা প্রকাশে হিমশিম খাচ্ছে সে। তার চোখ জোড়া ঈষৎ খুলে তো আবার বউটে আসে দ্রুত। ফায়াজের মুখশ্রীতে আধার চেপে সুরভি চুপ করে রয় খানিকটা। ফায়াজের অনড় কাঠামো অবলোকন করে সুরভি আরজি জানায়, কিছু পার্সোনাল প্রশ্ন ছিল দিয়ার সাথে। আমার ওয়াইফ, যা জিজ্ঞেস করো আমার সামনে করো। ফায়াজ গমগমে সুরে জানায়। হাতখানা দিয়ার মুঠোয় তার, অন্য হাত মাথার উপরিভাগে প্রেয়সীর। দিয়া দৃষ্টি মেলে কিছুটা। ফায়াজের গম্ভীর চিন্তিত ভাবার্য টের পেয়ে দিয়ার শক্তি সঞ্চয় করে। ইশারায় কাছে ডাকে ফায়াজকে। সুরভি তাদের মনোভাব বুঝে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। এই গোয়ার লোকটাকে দিয়া ব্যতীত কেউ সামলাতে পারবে না। মুখ টিপে হাসে সে। দিয়ার হাত ফায়াজের নিজের মুখাবয়ে ছোঁয়ায়। দুর্বল কণ্ঠে প্রিয়তমকে বলে ওঠে, আমি ঠিক আছি ফায়াজ, আপনি একটু বাইরে যান না। সুরভি হয়তো কিছু জিজ্ঞেস করতে চাইছে। কি জিজ্ঞেস করবে আমার সামনে করুক, সমস্যা কি? ফায়াজ চিন্তিত ভঙ্গিমায় জিজ্ঞাসা করে, ওনার হয়তো অস্বস্তি হবে, তাই বলছে আমি জানাবো আপনাকে। প্রাণ, তুই ঠিক থাকবে? একটা কথা বলবো। দিয়ার অপয়ে মিথ্যে হাসি ভাব, ভেতরকার খারাপ লাগা বা ক্লান্তি ভাব লুকানোর চেষ্টায়। ফিসফিস কথার ইশারা করলে দিয়া ফায়াজের অধর খানিকটা চড়া হয় বউয়ের হাসির ঝিলিক পেয়ে। হাতের মুঠোতে অধর ছোঁয়ায় ভালোবাসে। বল না। আমাকে কষ্ট দিতে বিয়ে করেছিলেন, কিন্তু নিজেই কষ্ট পাচ্ছেন আমার অসুস্থতায়। দিয়ার বক্তব্যে ফায়াজের ভাবসাব গম্ভীর হয়। কণ্ঠ খাদ নামিয়ে দিয়ার কানে বিড়বিড় করে বলে ওঠে, ওই কথাগুলো আর একবার উচ্চারণ করবি না। ইউর মাই এভরিথিং। দিয়া চোখে হাসলে ফায়াজ উঠে দাঁড়ায়। সুরভির উদ্দেশ্যে বলে, কোনো প্রবলেম হলে আমাকে ডাকবে, বাইরে আছে। অফকোর্স। সুরভি জবাবে জানায়। ফায়াজ বেরুতে নিলে আবারও পিছে ফিরে। দিয়া আলগোচে অদূর প্রসারিত করে মৃদু। তাতেই প্রেমিক হৃদয়ের জয়ের স্লোগান ভেসে আসে। প্রেমিকা যে কিছুটা সুস্থ বোধ করছে। দরজা বন্ধের শব্দ হলে দিয়া ফের চোখ বোঝে। চোখ বুঝলেই যেন বহু শান্তি। সুরভি দিয়ার কপালে হাত রাখে আরামে, মিহি কণ্ঠে শুধায়, এই পাগলটা তোমাকে খুব ভালোবাসে, কেমন পাগল পাগল করছে তোমার জন্য। দিয়ার আঁকি জোড়া নিস্তব্ধ, তেমনই সে মাথা নাড়ায় উঁচু নিচু। সুরভি উত্তর বুঝে দিয়াকে প্রশ্ন করে, আচ্ছা বলো, কেমন লাগছে এখন? আপু জানি না, তবে কেমন দুর্বল লাগছিল সব কিছু। প্রেশার লো হওয়ার চান্স আছে? হ্যাঁ, হতে পারে। দিয়া আবার ধীরে চোখ খোলে। তোমার মান্থলি সার্কেল কেমন চলছে? সুরভি প্রশ্ন করে। দিয়া কিছুটা ভাবুক হয়, কিছুটা হিসাব নিকাশ করে জানায়, মাঝে মাঝে একটু দেরিতে হয়, আবার আগে। 15 দিন ধরে বন্ধ, মানে লেট। বমি হয়? ও অল্প, হঠাৎ হঠাৎ। ও প্রেগনেন্সি টেস্ট করিয়েছ? সুরভির কথায় দিয়া নজর ঝুঁকে যায়। কোনোভাবে সত্যটা বলতে ইচ্ছে হয়নি, এইভাবেই জানায়, আরে না, একটু প্রেশার ফল করেছে বিধায় এমন হলো, তাই নয় কি? তুমি তাও টেস্ট করিয়ে নেবে। আমার মনে হয় তুমি প্রেগনেন্ট। এখন তো টেস্ট করাতে পারছি না। ফায়াজকে বলে আনিয়ে নাও না হয়। আচ্ছা ওই তোমার ফালস দেখি। দিয়ার হাত ধরতে চাইলে সে হাত সরায়। আতঙ্কিত হয় যেন কিছুটা। ধাতস্থ সুরে বলে, না, আমি ঠিক আছি, একটু শুয়ে থাকলে ঠিক হয়ে যাব। ফায়াজকে কিছু বলবেন না এইসব নিয়ে, প্লিজ। সুরভি ভরকে যায় খানিকটা। বিচলিত হয়ে কাজ চেপে ধরে দিয়ার।
আচ্ছা আচ্ছা, শান্ত হও তুমি। ফায়াজকে বলবেন আমি ঠিক আছি, একদম সুস্থ। দিয়া কেমন ঘাবড়ে ওঠে। ফায়াজ যদি সুরভির কথাগুলো জানে তাহলে কষ্ট পাবে নিশ্চয়ই, যেমনটা কষ্ট দিয়ার হচ্ছে। বুকে পাথর জমেছে, স্থির হলো সবকিছু। যেটা হওয়ার নয় সেটা নিয়ে আবার কিসের কথা? বলবো, দিয়া আমাকে একটু চেক আপ করতে দাও, মেডিসিন নিতে হবে তোমার। দিয়াকে আলকোছি বলে সুরভি, কিন্তু দিয়া তাতে সায় দেয়নি। মূলত সে সুরভির কথায় ঘাবড়িয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। সুরভির হাত ধরে আকুতি করে দুঃখী মেয়েটা। প্লিজ আপু, আমি ঠিক আছি, বিশ্বাস করুন। এখন একদম সুস্থ লাগছে আমার। ফায়াজকে ডেকে দিন। সুরভি দেখলো মেয়েটা কেমন নেতিয়ে আছে, তাও শক্ত ভাব দেখানোর চেষ্টায়। দিয়াকে এতটা উত্তেজিত দেখে সুরভি কি করবে ভেবে পায় না। সে দিয়াকে শান্ত সুরে আশ্বাস দেয়। জানাচ্ছি। আপু, আমি কোনো মেডিসিন খাবার কিছু খাবো না। রেস্ট নাও আপাতত। তুমি আমার অন্য পেশেন্ট হলে নিশ্চয়ই বকা খেতে। চিকিৎসাও জোর করে করতাম, কিন্তু জোর জবরদস্তি করলে তোমার পাগল আবার খেপে যাবে। মজা করে সুরভি। দিয়ার সিকনেস কেবল প্রেশার ফল বলে মনে করে। যেহেতু দিয়াই তাকে চেক করতে দিল না, কথাও শুনল না, সুরভি ফায়াজকে সঙ্গে সঙ্গে ডেকে দিল। কক্ষে প্রিয় মানুষের আগমনে দিয়া বসতে চায় উঠে। ফায়াজ লম্বা কদমে বউয়ের নিকট পৌঁছায়, বিছানায় বসে আলগোছে। দিয়ার পিঠে হাত ঠেকিয়ে বসতে সাহায্য করে। ফায়াজের মনে এখনো দ্বিধা, কি হলো তার বৌধুর? সুরভি ভিতরে যেতে বলল, আর সে হু হু করে ঢুকে পড়ল। কি হলো জিজ্ঞাসা করার জন্য মনটা অপেক্ষা করেনি। দিয়া হতেই জানা যাক। সুরভি কি বলেছে? এমনি টায়ার্ডনেস, রেস্ট করলে ঠিক হয়ে যাবে। ফায়াজ, আমি বাড়ি যাবো। সহসা জানায় দিয়া, মনটা কেমন আকুপাকু করছে। সুরভি যে সংবাদ দিতে এসে চেয়েছিল সেটা দিয়ার জীবনে কখনো আসার নয়। মেয়েটার আঁখি ভারী হতে চায়, কিন্তু সম্মুখে বসা লোকটার জন্য চেপে যায় ভেতরকার চাপা সুরেলা কষ্ট। ফায়াজের অন্তরে পুরোপুরি শান্তি অনুভব না হলেও সে দিয়ার কথা শুনে ধাতস্থ করে নিজেকে। গালে নিজের ঠান্ডা আঙুল ছুঁয়ে শোধায়। শিওর প্রাণ? বাড়ি যাবো। একটু রেস্ট করো, লাঞ্চ করে বের হবো। ফায়াজ আরো এক ধাপ এগিয়ে আসে দিয়ার নিকট, বাহুডোরে আবদ্ধ করে প্রেয়সীকে। দুজনের মনে দুরকম খেয়াল। একজন প্রেয়সীর অসুস্থতায় অসহায় ভাবছে নিজেকে, অন্যজন প্রিয়তমের চিন্তার কারণ না হতে নিজের দুর্বলতাকে আড়াল করছে। ভালোবাসার সৌন্দর্য দুজনা কদর করে দুজনাকে। তপ্ততায় চেয়ে যাচ্ছে শহর জুড়ে। উত্তপ্ত শহরে দিয়ার ভাবনা শেষ কই। শীতলতায় ঘেরা কক্ষে সে ঘেমে একাকার। ফায়েজ বাসায় নেই, অফিসের কাজে ব্যস্ত লোক। ফিহা কলেজে। একদিকে শরীরের অশান্তি তার, অন্যদিকে নানান দুশ্চিন্তায় ঘেরা। সেই সব মিলিয়ে মেয়েটা ঘেমে উঠেছে বারংবার। দিয়ে উঠে দাঁড়ায় ধীরে, তলপেটে কিছুটা ভারী ভাব। বাড়ি বসে কি করবে সে কিছু বুঝতে পারছে না। দোলার কক্ষে গিয়েও ফেরত আসে সে, মহিলা ঘুমিয়ে। একটু একটু সহজ হওয়ার চেষ্টায় সে দোলার সহিত, কিন্তু মহিলা বেশ কঠোর। দিয়ে ঘুরে ঘুরে কক্ষে এটা সেটা দেখার চেষ্টায় হঠাৎই তার উদরে চাপ পড়ে। তলপেট সহ পা পর্যন্ত অসাড়সাড়ে অনুভব করে তরল কিছু প্রহর। দিয়ার অন্যরকম পীড়া হয় তলপেটে, সে ঘাবড়ে যায়। হয়তো এতদিন পর ঋতুস্রাবের আগমনে শরীরটা নেতিয়ে যাচ্ছে। দিয়া ছুট দেয় বাথরুমে, সেথায় পার করে বেশ সময়। লৌহের অবস্থা বেশ নড়বড়ে, কেমন দলা পাকিয়ে সবটা নিঃশেষ হয়ে যাচ্ছে যেন। মেয়েদের আবার সহ্য শক্তির শেষ কই। এতদিন অল্প অল্প সমস্যা হলেও ফায়াজ হতে চেপে যায় সে, কারণ লোকটা ফিরে বেশ রাতে। অফিসে নাকি বিরাট ঝামেলা, দেওয়ানের সাথে তার মনোমালিন্য, তাই বেশ চটে থাকে সদা। কারণ হেল্পিং হ্যান্ডদের বকা দিলেও মাত্রাতিরিক্ত চিৎকার করে সে। এইসব নানান ভেজালে প্রিয়তমকে মোটেও ঘাবড়াতে চান না মেয়েটা। প্রিয় মানুষের একটু চিন্তার কারণ ভালোবাসার মানুষটা কখনোই মেনে নিতে পারে না যেন, সেই তা যত কঠিনত্বই হোক না কেন। দিয়ার সময় কাটে ওয়াশরুমে 40 মিনিট। মেয়েটা হাঁপিয়ে কেমন ধরপর করছে বুকের পাঁজর। বিছানায় গায়ে দিয়ে দিবে সেই শক্তি পেরে উঠছে না যেন। অতপর দুর্বল সত্তায় বিছানায় এগুতে নিলে দরজায় ঠক ঠক শব্দ হয়। একবার ফায়াজের খেয়াল আসলেও মনে পড়ে লোকটা ফিরতে দেরি করে আজকাল। দরজা খুলে নার্সের অবস্থান কিঞ্চিত ভাবান্তর হয়। নার্স তাকে বিনা ভাবনায় বলে ওঠে, ম্যাডাম ডাকছে। কি হয়েছে? দিয়া ভাবুক, চিন্তিত বটে। নার্সের মুখে আবার চিন্তার চনে। সে অনেকটা হিংসাত্মক ভঙ্গিমায় যেচে বলে, জানি না, আপনাকে ডাকতে বললো।
দিয়ার মেজাজের হেরফের হয়। নার্সকে সেখানেই রেখে নিজেই আগে হাঁটতে আরম্ভ করে। হাঁটতে বেগ পেলেও সে ধৈর্যের সহিত এগোয় ধীরে। নার্স তার আগে পৌঁছায় দোলাকে জানায়। আপনার বৌমা এত ধীরে হাঁটছে, অসুস্থ মনে হয়। দোলার মুখে হাসি ছিলে। সে বুঝে নেয় তাকে কি করতে হবে, অথচ মাথা নিচু করে সে ক্ষীণ হাসিটা লুকায়। নার্সকে নরম ভঙ্গিমায় বলে, ও আসুক। দিয়া কক্ষে এলে নিজের সর্বোচ্চ অসহায় চেহারা তৈরি করে দোলা। দিয়া বেশ চিন্তিত হয় মুহূর্তে। দ্রুত পায়ে এগোতে নিলে পেটে টান অনুভব করে, তাও কষ্ট নিয়ে সম্মুখে যায়। দোলা অস্ফুট সুরে অভিনয় করে। আমার পায়ে একটু মাসাজ দিবে? দিব। আপনার কি খারাপ লাগছে? হ্যাঁ, আমার শরীরটা কেমন যেন লাগছে। নার্স, সব ঠিক আছে। দোলা অভিনয় করে। দিয়া অবাক হয়ে প্রশ্ন করে। নার্স বেশ চটপটে। এতদিনে সে নিশ্চিত বুঝেছে দোলা ইচ্ছে করে দিয়াকে সাহায্য করতে এমনটা বাহানা করে মেয়েটাকে অতিরিক্ত খাটায়। নার্স করা টাকার লোভে মিথ্যে বলে। মাসাজ নেওয়ার জন্য এমন করছেন উনি। আমি বললাম ওনাকে দিতে, কিন্তু উনি দিলেন না। আপনার নাম ধরে হাঁক ছাড়লো, তাই দৌড়াতে দৌড়াতেই তো গেলাম। ও, একটু সাহায্য করুন আমাকে ওনার পা উঠাতে। দিয়া নিঃসংকোচে জানায়, তবে বাধা দেয় দোলা। ওই মেয়ে আমাকে ধরবে না, তুমি করো। দিয়া উপর নিচ মাথা নাড়ায়। দোলার ক্ষিপ্ত সুর তার অপছন্দ। সে অনর পা জোড়া উঠাতে যেন ভেঙে গুড়ি গুড়ি হয়। এত চাপ হয় পেটে। কষ্ট নিয়ে সেই কাজ শেষ করে। এরপর যোগ হয় দোলার একে একে কাজ। সন্ধ্যার সময় গড়িয়ে রাত নামে ধরণীতে। দিয়ার শরীর এত ঝাপ মাপ সহ্য করতে পারেনি। কেঁপে ওঠে মেয়েটা। হঠাৎই মোচড় দেয় তলপট। মাত্রাতিরিক্ত পীড়া নিঃশেষ হয়ে যাবে তার তনু, এমনটা বুঝে সে এলোমেলো ভাষা ছুড়ে সে দোলার উদ্দেশ্যে। আন্টি, আমি ওয়াশরুমে। পুরোটা বলতে পারেনি। কক্ষ থেকে বেরোয় নিজেকে সামলিয়ে। তাদের কক্ষ অনেকটা দূরে দোলার রুম। মেয়েটা নার্সকে ইশারা করলেও মহিলা আসেনি। দিয়া শুনেছিল দোলার কক্ষের দরজা বন্ধের আওয়াজ। দোলার মনে কি একটুও দয়া নেই একজন অসুস্থ মেয়ের প্রতি? দিয়া চিন্তায় পীড়ায় নড়ে ওঠে বারংবার। অনুভব করে তরতর করে ভেসে যাচ্ছে লৌহের সমাহার। দিয়া চিৎকার করে ওঠে। ফিহাকে ডাকে নাম ধরে। মাঝবয়সী সার্ভেন্ট তার চিৎকারে উপরে আসে। দিয়া ততক্ষণে ফ্লোরে বসে তার ভেজা ভাবে মেঝে রক্তে। মাঝবয়সী পারুল দিয়ার অবস্থা দেখে অবাক হয়ে মৃদু চিৎকার দেয়। হায় আল্লাহ, ম্যাডাম। দিয়ার হাবভাব দেখে মূর্ছা যাওয়ার পরিক্রমে ফিহাকে কাছে পেয়ে গা এলিয়ে দেয় মেয়েটা। দুর্বল কণ্ঠে জানায়, তোমার ভাইকে ডাকো না প্লিজ। ভাইয়া, আচ্ছা ফোন দিচ্ছি আমি। ফিহা ফোনের স্ক্রিনে নাম্বার ডায়াল করতে করতে ক্লান্ত, অথচ ফায়াজ ফোন ধরেনি। ফিহা ভেবে পায় না কি করবে। অবিচ্ছিন্ন বুলিতে দিয়াকে জানায়, ভাবি ওঠো, হাসপাতাল যাওয়া লাগবে। ভাইয়া ফোন তুলছে না। দিয়া বিলাপ করে। পারুলের সহায়তায় দিয়াকে ওঠায় দুজনে। পারুলের ডাকে আরো দুজন এসে যোগ দেয়। ফিহা দ্রুত চাদর জড়ায় দিয়ার অব্যয়ে। নিজে গাড়ির অবস্থান সেথায় তুলে তারা দিয়াকে। ফিহা আগলে নেয় ভাবিকে। ভাইয়ের আদরের বধূ কেমন শূন্যতায় ভুগছে। হাতের তালু ঠান্ডা, আঁখি জোড়া ফাঁক অল্প। ফিহা বারংবার ফোন করছে ভাইকে। অপর পাশের মানুষটা ফোন ধরল কই? দিয়ার অন্তর পুড়ে ছারখার। কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। মনটা কেবলই ফায়াজের নাম হাঁকে। তাকে দেখলে যেন সারবে দিয়া। আহ, ব্যথিত হৃদয়। মানুষ তার শেষে কিংবা শুরুতে কেবল প্রিয় মানুষটির সাথ চায় কেন? তাকে এতটা ভরসা করতে চায় কেন? তার একটাই কারণ, মানসিক শান্তি। দিয়ার অবস্থায় ফিহা ভাবির মাথায় হাত বোলায়, আলগোছে বলে, ভাইয়া আসবে ভাবি, ফোন ধরছে না ও। কিন্তু না, টেক্সট দিয়েছি আমি। দিয়ার ক্লান্ত আখি জোড়া বুঝে যায়। শেষ দৃশ্য ভাবে আজ সকালের প্রতিচ্ছবি। তার গোয়ার লোকটা প্রাণ খুলে হাসছিল দিয়াকে মন গহ্বরে আটক করে। ক্রেনি দারুণ দিয়ার ব্যক্তিগত লোকটি। অফিসে বিশাল গোলক ধাঁধা। ফায়াজ মিটিং রুমে বেজায় ছোটে। আজ যাদের সাথে ডিল ছিল তাদের সামান্য ভুলের কারণে পুরো ডিল ক্যান্সেল করে সে, যার কারণে দেওয়ান বিকেলে পৌঁছায় অফিসে। এরপর আর যেতে দেয়নি ফায়াজকে। এক প্রকার জেরা করে যাচ্ছে।
ফায়াজ ধৈর্যের সাথে সবটা সামাল দেয়, কিন্তু দেওয়ানের যেন ছেলের প্রতিদ্বন্দ্বী। দেওয়ান দিয়ার প্রতি রাগের কারণ বাড়ায় দোলা রোজ। মিথ্যে নালিশে ভরায় দেওয়ানের মস্তিষ্ক। দেওয়ানও খেয়াল করে দিয়া মেয়েটা দেওয়ান এবং ফায়াজের অবর্তমানে দোলার সাথে থাকার চেষ্টা করে। আর দোলার ভাষ্যমতে সেই সব সময়ে দিয়া নার্সকে বাহিরে যেতে বলে সকল কাজ দোলাকে বেদনা দিয়ে শেষ করে। প্রতিহিংসার দাবটে দেওয়ান ভুলেছে দিয়া মেয়েটা কতটা লক্ষ্মী। অসুস্থ বউয়ের প্রতি এমন ব্যবহারে দেওয়ান দিয়ার প্রতি ক্ষিপ্ত। ফ্যামিলি ম্যাটার নিয়ে আমার সাথে যেতে দেখো বাবা। ডিল ক্যান্সেল না করলে তোমার কোম্পানি ভ্যানিশ হতো। দে আর গ্যাংস্টার্স। ফায়াজ মিটিং এর গোলাকৃতি চেয়ারে বসে জানায়। মেজাজ খোয়ায় সঙ্গে সঙ্গে টেবিলে চাপড় দেয় সজোরে। হোক, আই নিড মানি। এটা আমার কোম্পানি, ভুলে যেও না। আই নিড মানি। এটা আমার কোম্পানি, ভুলে যেও না। তোমাকে সিও বানিয়েছি বলে যা ইচ্ছে তাই করবে? মেয়েটা আসার পর থেকে এমন বাজে হয়েছে তুমি, বাবা মায়ের কথাও শুনছো না। কিসের মধ্যে কি বলছো বাবা? দিয়াকে নিয়ে সমস্যা কিসের এত? শি ইজ মাই ওয়াইফ। আমার যেখানে প্রবলেম নেই সেখানে তোমার বা মায়ের সমস্যা কি? অ্যান্ড আমার পক্ষে আমি কোনো কিছু টপিক আনতে চাই না, সেটা হোক বাসা বা অফিসের। ফায়াজ নির্লিপ্ত ভঙ্গিমায় উত্তর দেয়। মেয়েটা যে একদম লক্ষ্মী, কেন বুঝে না সে বাসার লোকজন? দিয়ার অধরের কষ্টের হাসি এবং আঁখিতে কাতরতার কথা মনে এলে বুক ভার হয় প্রেমিকের। শি ইজ এ গার্বেজ অ্যান্ড গার্বেজ প্রেটাস গার্বেজ। দেওয়ান বাঁকা হেসে জানায়। বাবা, ডোন্ট সে দিস এগেন, নেভার। ফায়াজ প্রতিবাদ করে, তার চেহারায় কঠিনত্ব বেশ প্রগাঢ়। ডোন্ট শাউট, এটা আমার অফিস। আই এম ডান উইথ ইউর অফিস। ফায়াজ উঠে পড়ে শান্ত বর্ণে, মুখে আজ হাসি। দেওয়ান অবাক হলেও বিস্ময় প্রকাশ করে না ছেলের কথায়। কোম্পানি ছাড়ছো? ইয়া, আই ডোন্ট নিড ইউর কোম্পানি। আমার যোগ্যতা এবার তোমাকে দেখা দিয়ে হবে। ফায়াজা দাঁড়ায় না, লম্বা কদমে অফিস হতে বেরোয়। ড্রাইভার দরজা খুলতে এলে হাত দেখিয়ে থামায় সে। আমি ড্রাইভ করব। আজকে থেকে তোমারও জব নেই। মিস্টার দেওয়ান থেকে পেমেন্ট পৌঁছে নিও। মস্তিষ্কের দপদপ ভাবটা কমেনি ফায়াজের। কি করবে এরপর সেটা বড় বিষয় নয়। এসব কোম্পানির ক্ষেত্রে তার বেশ ভালো এবং দারুণ পরিকল্পনা আছে, তবে বাবা তাকে কোম্পানি ছাড়তে বাধ্য করবে সেটা ভাবেনি কখনো। তাতে ছেলেটা যত ক্রোধ। বাবা কি ভেবেছে দিয়াকে নিয়ে উল্টোপাল্টা বললে ফায়াজকে দমিয়ে রাখবে? ফায়াজ স্টিয়ারিং এর সজোরে বাড়ি দেয়, রক্তিম আভা ছড়ায় হাতের খসখসে তালুতে। সেই হাতে মোবাইল তুলে নেয় ফায়াজ, গাড়ির বেগ বাড়ায়। মন মেজাজ কিছু শান্তি হবে না দিয়ার সহিত কথা না বলে। স্ক্রিন জলজল করলে ফিহার অসংখ্য ফোন কল স্পষ্ট তার বহু বার্তার মাঝে। ফিহার নামে মেসেজ শো করছে, কিন্তু মোবাইল লক থাকায় সেটা দৃশ্যমান হয়নি। ফায়াজ মেসেজ চেক করে না, দ্রুত কল দেয় ফিহাকে। মেয়েটা ফোন ধরেনি। ফায়াজ ধৈর্য হারা ফোন দেয় বউকে। মেয়েটার ফোন বেজে যাচ্ছে বারংবার। বাসার ফোন দিতে উদ্যত হলে ফায়াজের ফোনে আপকামিং কলে ফিহার নাম্বার ভাসে। রিসিভ করেই হুঙ্কার ছাড়ে ফায়াজ। হোয়াট হ্যাপেন্ড? দিয়া কই? ফোন ধরছে না কেন? ভাইয়া ভাইয়া আমরা রেডি, ক্রিসেন্ট হসপিটালে যাচ্ছি। ভাবির কিছু হয়েছে, ওনার ব্লিড, তুমি আসো না। ফিহার দুর্বল কণ্ঠস্বরে কথাগুলো তীরের মতো ধারালো যেন। ফায়াজের কানের পাশ দিয়ে বহমান ঘামের কণা। কি হয়েছে মেয়েটার উপরেই কেন এতটা ঝড়ঝাপটা? গাড়ির ব্রেক দ্বিগুণ করতে করতে ফায়াজ থমথমে চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে। আসছে আমি, ওকে দেখে রাখ। কথা বলছে? ভাইয়া ভাবি কাছে, খুব ব্যথা হচ্ছে মনে হয়। ওর কানে ফোন ধর। ফায়াজ স্টিয়ারিং ঘোরায়, হাসপাতালে যাওয়ার শর্টকাট রাস্তা ভাবে। দিয়ার কানে ফিহার ফোন ধরলে দিয়া অস্ফুটে আওয়াজ করে, খুব যাতনায় বলে। ব্যথা, অনেক ব্যথা ফায়াজ। চলে যাবে ব্যথা। প্রাণ, ডোন্ট ক্রাই প্লিজ। ফিহা আছে, ও দেখবে তোকে। আমি আসছি, জাস্ট আর কিছুক্ষণ। দিয়ার কিছু বলতে চেয়েও বলল না। লোকটার কণ্ঠ কাঁপছে। নির্দয় লোকটা চিন্তিত, নিশ্চিত তার জন্য, শুধু দিয়ার কারণে। আরও ভেতরটা মুড়ে উঠল হঠাৎ, ফায়াজকে দেখার জন্য, ছোঁয়ার জন্য। ভেতরটা আনচান করছে। অপেক্ষার প্রহর সহজে শেষ হওয়ার নয়। যদি সেটা প্রিয় মানুষকে ঘিরে হয় তাহলে আরো দীর্ঘ হয় সেই প্রহর। পরক্ষণে দিয়ার শক্তি ফুরায়। চুপটি করে শুনে যাচ্ছে সে ফায়াজের বলা কথাবার্তা। দিয়াদের আসার পূর্বে ফায়াজ হাসপাতালে পৌঁছায়। এমার্জেন্সি ওয়ার্ড রেডি করতে
বলে অপেক্ষা করছে। গাড়ি চিনতে পেরে দ্রুত হাঁটে সে, এক পর্যায়ে দৌড়ায়। গাড়ি দরজা খুললে দিয়ার নিস্তেজ অব্যয় খুন হয় ফায়াজের অন্তর। বুকটা নড়ে, ভেতরটা শব্দ করে, ধক ধক শব্দ। চাদর রক্তিম, সেটা সরালেই শাড়ির দিকে নজর গেলে আরো চমকে ওঠে ফায়াজ। জীবনে সে এমন দুঃখ কখনো অনুভব করেনি। প্রথমবারের মতো মনে হলো তার অন্তরে এক বিষাদ পীড়া বসবাস করে। সেই পীড়া কেবল দিয়ার আর্তনাদে জর্জরিত পরিস্থিতিতে জাগবে। ফায়াজ দিয়ার রক্তমাখা শাড়ির উপরে হাত রাখে। প্রাণ, কি হয়েছে? দেখি, সরুন। ইন্টারনাল ব্লিডিং, এটা বাহিরে চোট না। নার্স তাকে সরতে তাড়া দিল। ফায়াজ তার পানে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে। সোজা দাঁড়ায় সে, গায়ের শার্ট খুলে দিয়ার তলপেটের উপর ছড়িয়ে দেয়, ঢেকে দেয়, আলগোছে টেনে তাকে কোলে তুলে। প্রাণ, আমি আছি, কাঁদেন আর, ঠিক হয়ে যাবে। স্যার, হুইল চেয়ার। গো ফাস্ট, নার্স কল ডক্টরস, এখন ট্রিটমেন্ট শুরু করতে হবে। ফায়াজ কথা শেষ করতে দেয়নি নার্সকে। আশেপাশের লোকেরা যেন তার বউয়ের ক্রন্দনরত চেহারা না দেখে, তাই ফায়াজ নিজ গলার ভাঁজে দিয়ার মুখ আটকে নেয়। মেয়েটার শরীর গরম, কি হলো তার বুঝছে না ফায়াজ। এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে ফায়াজ দাঁড়িয়ে। বাবা মা কেউ ফোন করে একটিবারও জিজ্ঞেস করেনি দিয়ার কি হলো। বাবার কোম্পানি ছাড়া ফায়াজ ভালো সচ্ছল নিজের ব্যাংক ব্যালেন্স দিয়ে চলতে পারবে সহজে, সাথে নিজস্ব যোগ্যতা তো আছেই। যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি তাকে ইজিলি হায়ার করবে। তার বাবার কোম্পানির এক্সিও হওয়ার সুযোগটা সবার আগে সেই পাবে। দীর্ঘশ্বাস বেরোয় ফায়াজের, বাকি সকল চিন্তা একপাশে। আর দিয়ার চিন্তাটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে ব্যতীত আর কোনো চিন্তা গ্রহণ করতে প্রস্তুত না ফায়াজ। ফিয়া এসে ভাইকে কফি অফার করলে ফায়াজ অসম্মতি জানায়। হাত ঘামছে তার। দিয়ার খবর না পাওয়া অবধি শান্তিতে নেই সে। বহু সময় বাদে ডক্টর রাহি বের হয়। ফায়াজ সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, মাই ওয়াইফ? উনি এখন সুস্থ আছেন, আমার কেবিনে আসুন। ডক্টর রাহি কথাটা বললে ফায়াজ তার পিছুও যায়। ওনার কেবিনে বসা মাত্রই ভদ্র মহিলা ফায়াজকে বলে ওঠে, ইট ওয়াজ এ মিস ক্যারেজ। হোয়াট? চিৎকার করে ফায়াজ। ডক্টর রাহি একটু থেমে জানায়, ইয়া, বাট শি ইজ ফাইন নাও। একটু পরেই কেবিনে শিফট করব, তখন দেখা করতে পারবেন। এটা কিভাবে? আর ইউ শিওর ডক্টর? ও দিয়া, মাই ওয়াইফ। ফায়াজ হতভম্ব, তার শরীর জ্বলছে। কি শুনলো সে? কানে ভন ভন শব্দ হচ্ছে। অফকোর্স, ডোন্ট ওয়ারি, কিছু মাস প্রপার রেস্ট করতে হবে। এরপর আপনারা আবার ট্রাই করতে পারবেন। ওনার সব রিপোর্ট পারফেক্ট, চাইলে আমার কনসালটেশনে থাকতে পারেন। ডক্টর নিজের কার্ড দেয় ফায়াজকে। দিয়া জানে নিউজ? ফায়াজ কার্ডটায় প্যান্টের পকেটে রাখে। হ্যাঁ, উনি কাঁদছিল। পেন থাকবে, বাট কমবে। আমি পেন দ্রুত কমানোর ট্রাই করছি। থ্যাঙ্কস ডক্টর। ফায়াজ উঠে দাঁড়ায়। ডাক্তার হতে বিদায় নিয়ে লনে পৌঁছায়। ফিহা ভাইকে দেখে এগিয়ে আসে দ্রুত। ভাবিকে কেবিনে দিয়েছে শুনলাম। হ্যাঁ, তুই বাসে যা। থ্যাঙ্কস ফিহা। মাথায় হাত রাখে সে বোনের। ভাইকে নিজের প্রতি এতটা নমনীয় দেখে ফিহার আঁখি জল জল। দিয়ার খবর জেনেছে ফিহা, কিন্তু ভাইকে কিছু বলেনি। এতটা সহজ না সে ভাইয়ের সাথে, তাই বিনিময়ে হাসে ফিহা। আচ্ছা ভাইয়া। ফিয়াকে লিফট অবধি পৌঁছে ফের এমার্জেন্সি ওয়ার্ডের সম্মুখে আছে ফায়াজ। দিয়াকে এখনই কেবিনে দেওয়া হয়েছে। মেয়েটা ঘুমিয়ে। তাকে কেবিনে পৌঁছে নার্স এবং ওয়ার্ড বয় দরজা বন্ধ করে। ফায়াজ লক টেনে দেয়। পরনে স্যান্ডো গেঞ্জি খুলে সারাটার সময় সেই স্যান্ডো গেঞ্জি পরে কাটিয়েছে। কাছের শোরুম থেকে কল করে শার্ট অর্ডার করেছে সে। আসতে সময় লাগবে কিছুটা। ফায়াজ দিয়ার কাছাকাছি বসে, ঝুঁকে অধর ছুঁয়ে দেয় অধরে। ঠান্ডা মেয়েটার অভয়। চাদরটা আরেকটু উঁচু করে ফায়াজ। মস্তিষ্ক তার ভারী ক্রোধ। আয়াতকে পেলে পিষে ফেলবে সে। এই একটা লোকের মিথ্যার জন্য কতটা কষ্ট পেয়েছে তার বউ। দিয়ার পাশে বসেই আয়াতের কর্মরত হাসপাতালে ফোন করে খোঁজ নেয় ফায়াজ, কিন্তু আয়াত নেই। সে প্যারিসে। ফায়াজ ঘাড়ে হাত ঘষে। জানালার দিকে তার দেহ। একটু দূরে এসেই ফোন করছে। পাছে প্রিয় নারীর কষ্ট না হয়। ক্রোধে মত্ত তার শরীর। কপালে আঙুল চেপে আওড়ায়। আমার বউ যতটা কষ্ট পেয়েছে তার চেয়ে হাজার কোন কষ্ট পাবি তুই। জাস্ট ফিরে আয় দেশে। পরপর ফায়াজ শুয়ে পড়ে দিয়ার পাশে, মুখ গোজে তার ঝুলে, হাত রাখে উদরের মাঝে। সুবাসনায় দিল, ফিসফিসিয়ে জানায়,
আর কখনো কষ্ট পাওয়ার বা মন খারাপের সুযোগ দিব না, এ প্রমিস। 2 মাস পর বাবার অফিস ছেড়েছে পর্যন্ত বিশাল লড়াই বজায় থাকে দুই বাপ ছেলের মাঝে। ফায়াজ এখন অন্য মাল্টি ন্যাশনাল কোম্পানি সিও, সেই সাথে বন্ধু রিজভির সাথে গার্মেন্টসের শেয়ারে আছে। বাবার চেয়ে নিজের অবস্থান উঁচু করার লড়াইয়ে দেওয়ান যেন আরও তেজি বাঘ, তো ফায়াজ তেজি সিংহ। তাদের বাবা ছেলের লড়াই দেখাটা খুবই বেদনাদায়ক লাগে দিয়ার, কিন্তু কি করবে? সেই গোয়াল লোককে কিছু বলার সাহস আছে তার? দেখা যাবে বকেই কাঁদিয়েছে তাকে, সেই সব নিয়ে ভাবে না দিয়ার মিসক্যারেজের কথা জানায়নি ফায়াজ ঘরের অন্য কাউকে। অন্য এক জিদ তার বউকে করা অপমানের সেই তাড়নায় দিয়া আগ বাড়িয়ে বলতে যায়নি ফায়াজকে মিসক্যারেজের দিনের সেই দোলার কাহিনীগুলো। ফায়াজের সাথে তার মা বাবার অতিরিক্ত অশান্তি চায় না দিয়া, তবে সে এখন ডোলার সাথে বেশ সাবধানে থাকে। দিয়া অতীতে সেই তিক্ততার ভাবতে চায় না। তার এলো চুল কানে গুজে সে, তার পরিকল্পনায় আজ রোমান্টিক উপন্যাস পড়ার। বুঝে শুনে সে কিছু বই আনিয়েছে ফায়াজকে দিয়ে। লোকটা আবার জিদ করে রোমান্টিক বইয়ের লাইন তাকে পড়ে শোনানোর। সেই সব কি আর শোনানো যায়? তাও কি আর করার থাকে দিয়ার? মিন করে সেসব বলার সাথে সাথে ফায়াজের অ্যাকশন নেওয়ার দেরি থাকে না। অধৈর্য হয়ে ভালোবাসার প্রদান করে, নিশানা বসিয়ে দেয় মেয়েটা শুধু তার, গোয়ার লোকটার। দিয়া বই নিয়ে বিছানায় বসে, পৃষ্ঠা উল্টিয়ে বই চেক করতে থাকে। তখনই দরজা খোলার শব্দ হয়, ফায়াজের আগমন। লোকটা দরজা থেকেই ঠোঁট চোখা করে চুমুর ভঙ্গিমা করে। অফিস ব্যাগ রাখতে রাখতেই অন্য হাতে দিয়াকে কাছে ডাকে। আয়। দিয়া বই রাখে, বৃষ্টি হাসে, খোলা চুল দোলা খায়। ফায়াজের কাছাকাছি আসলে ফায়াজ তার কোমর ধরে টানে। মিস করছিলে আমাকে? হ্যাঁ। দিয়া পা উঁচু করে বেশ, ফায়াজের গালে অথস্পর্শ চিমটি কাটে ফায়াজ দিয়ার শাড়ির আড়ালে। ও মা গো! দিয়া খামচে ধরে ফায়াজের শার্ট। অন্য চিৎকারের ব্যবস্থা করব? ফায়াজ তার বউকে আটকে নেয় মন মাঝারে, হাতের স্পর্শ মাতাল। দিয়া ঝুঁকে যাচ্ছে, আবেশে মুড়ে একাকার। ফায়াজের দৃষ্টি মাতোয়ারা ভস্ম করে দিয়াকে, নজরে নজর মেলায়। লোকটা তার সুদর্শন প্রাণ। দিয়া এলোমেলো ভঙ্গিমার শার্টের বোতাম খুলে ফায়াজের, তখনই খেয়াল করে ফায়াজের হাতের উপরিভাগে আঘাতের চিহ্ন। থেমে যায় দিয়া, মুহূর্তেই হুশ উড়ে যেন, আখি পানিতে টইটুম্বর। ফায়াজ হাসি আলগোছে। মেয়েটা কত সহজে ইমোশনাল হয়, অথচ দিয়া ব্যতীত ফায়াজের আর কোনো ইমোশন নেই। দিয়া মাথা উপরে তুলে শুধায়, কিভাবে হলো? ফায়াজ ঝুঁকে অধর ছোঁয়ায় দিয়ার গলার ভাঁজে। বলো না। এই দিয়া বাহু খামচে ধরে তার। একজনকে পিটিয়েছে, মেইন মেশিনকে ডিস্ট্রয় করেছে। হি ডিজার্ভ মোর পেইন, বাট তোর চোখে আমি অপরাধী হতে চাই না, তাই ছাড় দিয়েছে। আদারওয়াইজ আমি ওকে মেরে ফেলতাম। আচ্ছা, আরেকটার জন্য শালা মরা নেই। ফায়াজ কোলে তুলে দিয়াকে। দিয়া তখনও আতঙ্কিত, ফায়াজের কলার চেপে বলে, কি দরকার ছিল? Those who hurt also get hurt. ফায়াজের কোনো প্রশ্নের উত্তর সুযোগ দেয়নি দিয়াকে, মিশিয়ে ফেলে তার সত্তা দিয়ার সহিত। ভালোবাসায় ভরে ওঠে দুজনের মন তনু। সুবাসিত হয় দিয়ার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের ফায়াজের নামে, কেবল তার গোয়ারের নামে। আষাঢ়ের বৃষ্টির টুপটাপ শব্দে এক রজনী অস্থির, সেই সাথে দিয়া ছটফট করে যেন। ফায়াজ তার কোমর জড়িয়ে ঘুমিয়ে। দিয়া উপন্যাসের পাতায় ডুবে, সেইখানেই উপন্যাসের নায়কটা একদম ফায়াজের কার্বন কপি। কিভাবে কাঁদাচ্ছে সে আদুরে মেয়েটাকে! দিয়ার জিদ ওঠে বেশ। উপন্যাসে ডুবন্ত সে আলগোছে বলে ওঠে, এই মেয়ে এমন ছেলের জন্য একদম কেঁদে বুক ভাসাবে না। পরক্ষণে দিয়া হেসে ওঠে, আর মেয়েটার জায়গায় সে নিজেকে দেখতে পাচ্ছে, যেন দিয়ার প্রতিচ্ছবি। প্রায় এমনটা ছিল ফায়াজ এবং তার সম্পর্কের শুরুটা, কিন্তু এখন ভিন্ন, সম্পূর্ণই ভিন্ন। ফায়াজ ভীষণ রকমের পাগলাটে, দিয়ার প্রতি অফসেট। দিয়ার হাসির রেখা বৃদ্ধি পায়, সে ফায়াজের চুলের গভীর আঙুলে বোলায়। আমার প্রাণ। হ্যাঁ, তোর? বোলায়। ফায়াজ জেগে দিয়ার হাত ধরে টান দেয়, দিয়ার শক্ত থাকার চেষ্টায়। আপনি আমাকে কত কাঁদিয়েছেন মনে আছে? এখনো কাঁদায়, খুব ডিপলি, আমার রোমান্টিকতায়। দিয়া লাজুক হয়, হাত ছুটানোর চেষ্টায়। ফায়াজ ওঠে, তার বিশাল দেহে কাপড় বই, কালো ট্রাউজার অনেকটা নেমে, শরীরের সকল খাজ নজর কাড়া। দিয়ার অধর বটে নেয়, অন্যদিকে তাকানোর ভঙ্গিমায় বুকের সম্মুখে বইয়ের আড়াল হতে চায়। ফায়াজ আধশোয়া হয়ে বসে, দিয়া আড়ষ্ট, নজর অন্যদিকে ঘোরাতে চেয়েও পারল কই। বিশাল দেহি গাদ্দার লোকটা তার গাল চেপে। গা লাল হচ্ছে কেন?
লুকিং সো অ্যাট্রাকটিভ, সো মাই। দিয়া হাত নড়বড়ে, অন্তরের শব্দ বাহিরে উক্তি শ্রুতিমান। ফায়াজের দৃষ্টি দিয়ার গলার রক্তিম চিহ্নে, শাড়ির আঁচল আরেকটু নিচে করলে দিয়া নাজুক হয়। পেলবো আঙুলে শক্ত বাহু চেপে ধরে রমণীর। দিয়ার কোমর চেপে ধরে ফায়াজ আলগোছে তাকে কোলে বসায়, অধর ছুঁয়ে দেয় সর্বাঙ্গে। আমি কাছে আসলে যখন অস্থির হয়ে যাস, ঠিক এই জিনিসটা আমাকে মেরে ফেলে। ফের জীবিত হই তোর জন্য, তোর সুবাসে, তোর স্পর্শে, তোর জন্য আমার ব্যাকুলতায়। ফায়াজ, ইয়া প্রাণ, সে মাই নেম এগেইন। ফায়াজের মাদকতা সুরে বেহাল দিয়ার। প্রেমিকের কোলের উপরে ঠাঁই হয় তার প্রেয়সীর। আরো দূরত্ব কমায় ফায়াজ তাদের ফিসফিস করে দিয়াকে বলে, রোজ, আমি ঘুমিয়েছি ভেবে আমার কানে যে আদর কিস করিস আর একটা ম্যাজিক্যাল সেন্টেন্সে বলিস, সেটা বল। আজ আমার চোখের দিকে তাকিয়ে বলবি। দিয়া অবাক বনে। ফায়াজের আঁখিতে তার আঁখি মিলে, মাদক যেন এই আঁখি নিয়ন্ত্রণ করে ঠিক মস্তিষ্ক। দিয়া কোমর বাঁকায়, মুখোমুখি হয় তার প্রেমিক পুরুষের। লাজ বরণ করে, নিজ নরম অব্যয় ছোঁয়ায় শক্তভক্ত তার প্রিয় দেহটায়। কণ্ঠে নেশা মিশিয়ে বলে, বেঁধেছি প্রাণ তোমার শনে। অতঃপর দুই প্রেমিক যুগলের মিষ্টি হাসির আভাসের দেখা মিলে। সেই হাসিতে আছে প্রাণ, বেঁচে থাকার ভরসা। কক্ষ জুড়ে সাক্ষী থেকে যায় এক গোয়ার ফায়াজের কঠোরোক্ত প্রেমের বহিঃপ্রকাশের।